এই সরকার প্রথম ৭ দিন যা করতে পারত গত ১১ মাসেও তা করতে পারেনি। কাজেই সরকারটিকে আমরা অথর্ব সরকার হিসেবে দেখছি, অত্যন্ত বেখেয়ালি, এবং কারো কারো কিন্তু এক ধরনের অ্যাম্বিশন গ্রো করেছে। কারো কারো মধ্যে আমরা দেখুন অ্যাক্টিভিস্টদের সরকার, এনজিওদের সরকার, এরা ডোনার ফান্ডেড অর্গানাইজেশন চালিয়েছেন। তারা কোনোদিন কোথাও পুঁজি বিনিয়োগ করেছেন? শ্রমিকদের চালিয়েছেন? উৎপাদন করেছেন? করেননি। এইরকম একটি আপনার অ্যালুফ সরকার বাংলাদেশের ঘটনা প্রবাহের সঙ্গে আমাদের জন্য একটা দুর্ভাগ্য বয়ে এনেছে। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে আওয়ামী লীগের এর চেয়ে খুশির আর কোনো কারণ হতে পারে না। প্রফেসর ইউনূসের সরকার এই আওয়ামী লীগের পারপাস যতটা সুন্দর করে সার্ভ করে গেলেন। উপদেষ্টা দুইজন অনেকক্ষণ যাবত ৯ ঘন্টার উপরে অবরুদ্ধ ছিলেন এবং প্রত্যেকটা জায়গায় যারা ছাত্রলীগ। আবার আর একটা ব্যাপার আমি দেখি, গভর্নমেন্ট এদেরকে কি বিচার করবে? গভর্নমেন্টের অলিতে গলিতে, গভর্নমেন্টের ভেতরে তো এই পরাজিত স্বৈরাচারের দোসররা খুবই ক্ষমতাশালী হয়ে বসে আছেন। এমনকি আমি নিশ্চিতভাবে বলতে পারি অনেক উপদেষ্টারা আছেন যারা হয়তো বা ওই আগের আমলের যারা ব্যবসায়ী ছিল তাদেরকে নতুন করে কোনো না কোনো ক্যাপাসিটিতে পুনর্বাসনে তারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তাদেরকে হেল্প করছেন। অনেক বিগত দিনগুলাতে বেনিফিট পাওয়ার লোকজন এই সরকারের ভেতরেই বসে আছে। তাদের বিরুদ্ধে কি কোনো পরিমাণ স্টেপ নেওয়া হয়েছে? এদের মোরাল তো ভেঙে দেওয়া হয় নাই। বরং এই সরকার যে কাজটা করতে পারে, আমি আজকেও যেটা দেখতে পারলাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের অফিসিয়াল পেজ থেকে ঘন ঘন যেভাবে ওই ফেসবুকের থেকে আপডেট দেওয়া হচ্ছে, ওই কাজটা যদি তাদের ফিল্ডে দেখা যেত তাহলে খুব ভালো হতো। যেমন আজকে ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করেছি যে প্রধান উপদেষ্টার পেজ থেকে ডোনেশন চাওয়া হয়েছে এবং সেটা ড্রপ করা হলো। এই ব্যাপারটা কি পরিমাণ নির্লজ্জপনা একটা ব্যাপার। এই ব্যাপারটা আমি অবশ্যই আশা করব পরবর্তীতে তাদের কেউ না কেউ এই ব্যাখ্যাটা দিবে। কেন তাদের প্রেস উইং থেকে শুরু করে তারা অত্যন্ত ভোকাল। ইনফ্যাক্ট এত ভোকাল প্রেস উইং সম্ভবত অন্যান্য সরকারের সময়েও খুব একটা ছিল না। তো আমার প্রশ্নটা হলো যে এই সরকারের কি এত টাকার স্বল্পতা পড়ে গেল যে এই টাইমের চিকিৎসা ইসের জন্য তারা আবার ওই এনজিও স্টাইলের টাকা তোলার দিকে চলে যাচ্ছে। হোয়ার অ্যাজ এই সরকার অনেক ল্যাভিশ কাজ কারবার করার সময়ে এই টাকাগুলা কিন্তু আসছে বিভিন্ন ক্যাপাসিটিতে। এবং কেন যখন একটা দুর্যোগ ঘটে যাবে, দুর্যোগ ঘটার পরেই বারবার করে টাকা তুলতে হবে? এ তো ব্যাপারটা পুরো দেশ জুড়ে ঘটেছে, কয়েক হাজার মানুষের উপর দিয়ে ঘটেছে। ব্যাপারটা এইরকম না, মানে এইটুকুন করার ক্যাপাসিটি সরকারের ভিতরে থাকা উচিত ছিল। দুর্যোগ মন্ত্রণালয় আছে, ত্রাণ মন্ত্রণালয় আছে, এমনকি সরকারের ইন্টারনাল ক্যাপাসিটিও আছে। এই টাকাগুলো কি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ব্যয় করতে দেখা যায় না? অবশ্যই দেখা যায়। এই সরকারের উপদেষ্টারা যে পরিমাণ বিদেশ ভ্রমণ করেন, এই ডাটাটা খুবই হরিবল। অন্য অনেক নিয়মিত যারা মন্ত্রী থাকে, এমপি থাকে, তারাও অনেক ক্ষেত্রে এই রকম কিন্তু সফর করে না। যারা যারা অতীতে করতে অনেক বিতর্কিত হয়েছিল। এই সরকারের এমন অনেক জায়গা আছে যে ব্যাপারগুলো নিয়ে অনেকেই কথা বলে না, মনে করে যে না এই সরকারকে নিয়ে কেন কথা বলার দরকার। যারা আমরা কয়েকজন মানুষ এই সরকারের যেগুলা খারাপ কাজ হতো ক্রিটিক্যালি আমরা দেখতাম, সেই জায়গাগুলো নিয়ে বরং অনেক মানুষ অনেক প্রশ্ন তুলতো। বরং অনেক জায়গায় বলা হতো স্যার 5 বছর, এই তো মাত্র কয়েকটা মাস আগে। বেঈমানদের কথা শুনেন না, আজকে তারা কই যারা বলতেছে 5 বছর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই সরকারের ব্যর্থতার যে জায়গাগুলো, এটা একটু বলতেই হবে। দেখবেন যে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি। অনেকগুলা উপদেষ্টা আছে যারা কোটায় নিযুক্ত উপদেষ্টা। একদম স্মার্টলি যদি আমি বলার চেষ্টা করি, তাদের যোগ্যতার চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অতীতে তাদের কাজ করার সম্পর্ক কি ছিল সেই অনুপাতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর কথা যদি বলি, হেলথ অ্যাডভাইসরের নামে তো আসলে রাস্তার পাড়ায় পাড়ায় এটা বিজ্ঞপ্তি দেওয়া উচিত, নিখোঁজ বিজ্ঞপ্তি। তার ভূমিকাটা কোথায়? এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরে তাকে যে কোথাও দেখা গেল না। হেলথ অ্যাডভাইসরের তো পদত্যাগ করা দরকার ছিল। অনেকজন অ্যাডভাইসর আছে যাদেরকে কেউ দেখে না, তাদের নিয়োগ দেওয়ার ক্যাপাসিটিটা কি ছিল? এবং এই টাইপ একটা মানে কোটার বিরুদ্ধে আন্দোলন করে আপনি ক্যাবিনেট সাজাইলেন পুরা কোটার উপদেষ্টা দিয়ে, অনেকজনকে দিয়ে। তারপর যখন একের পর এক কাজ হচ্ছে না, আপনি শুধু পরাজিত স্বৈরাচারের পর দোষ দিলেই হবে না। তারা খারাপ কাজ করবে এটা ধরেই নিতে হবে। ধরে নিয়ে আমরা কিভাবে ট্যাকেল করলাম সেই ব্যাপারটা দেখা দরকার ছিল। কিন্তু আমরা কি করলাম সেই ব্যাপারটা না দেখে এই সরকার সব দায় যদি তাদের পরই দিয়ে দেয়, এতে করে কোনো ভালো কিছু হইতে পারে না। আসবো আবারও সায়েদ। আশরাফ কায়সার, আসলে আমরা কি পাচ্ছি? সরকার কেমন কাজ করছে একটু আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। এই অভিযোগগুলো তো আমরা শুনেই আসছি, বিশেষ করে আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগ এই সরকারের ভেতরে পুনর্বাসন হচ্ছে, এই অভিযোগ আছে সরকারের উপরে। এছাড়াও আপনার এই সরকারকেই তো বিচার করতে হবে। সো এরকম পুনর্বাসনের মধ্য দিয়ে বিচার, আওয়ামী লীগের যারা অভিযুক্ত তাদের বিচার আপনি কিভাবে দেখেন? আসলে সম্ভব কিনা? সরকার এই মুহূর্তে যদি আমি কথা বলি তাহলে নির্বাচন প্রতিশ্রুত টাইমে হওয়ার ব্যাপারটা আমার কাছে মনে হয় যে খুব কঠিন হয়ে যাবে।
যেমন নির্বাচন ব্যাপারটাকেই কিছুদিন আগে যেভাবে ভিলেনাইজ করা হয়েছে, এই ব্যাপারটা খুবই প্যাথেটিক ছিল। আমরা যারা প্রথম থেকেই বলছি ইউনূস সাহেবের প্রতি ফুলেস্ট রেসপেক্ট রেখে যে তাদের একটা দায়িত্ব হলো কিছু সংস্কার করা, বেসিক কিছু সংস্কার করা এবং তারপর ইলেকশনটা আয়োজন করা। এটা শোনার পরে যেভাবে এই ব্যাপারটাকে নানাভাবে মক করা হয়েছে এবং সেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্যাট্রোনাইজ করেছে, দিস ইজ ইম্পর্টেন্ট থিং। দেখবেন কয়েকটা জায়গা থেকে এই ব্যাপারটাকে প্যাট্রোনাইজ করা হয়েছে না, 5 বছর করে বলা, কয়েকটা জায়গা থেকে বলা হয়েছে প্রধান উপদেষ্টা যখন ঈদের ভাষণ দিচ্ছেন এটাও তো বলা হয়েছে সুন্দর মতো কোকিল ডাকছিল এবং তারপরে এসে এটা বোঝানো হচ্ছে কোকিল ডাকতে ডাকতে একটা লাস্টে কর্কশকণ্ঠী কাক চলে আসলো এবং ওই যে 5 বছরের যে হাইপটা ছিল দূর হয়ে গেল। এবং রূপক ভাষায় বিভিন্নভাবে মানে অ্যাপলিটিক্যাল অংশটাকে নিজের হাতে বড় করা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমি আপনাকে বলি যে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এই গভর্নমেন্টের অনেকেই সো কল্ড অনেক বেশি প্রগতিশীল, এমনকি যে ব্যাপারটার সাথে আমাদের বাংলাদেশের মানুষও হয়তো বা পুরোপুরি অভ্যস্ত না, কিন্তু তারা তাদের মতের বিপরীতক্রমের মানুষদেরকে এমনভাবে মানে শক্তিশালী করেছে যে মতাদর্শ হয়তো বা তারা এই সরকার নিজেও বিশ্বাস করে না। কিন্তু এই ব্যাপারটা করার কারণে তারা ইমিডিয়েটলি মনে করছে যে অনেক ভালো কিছু হয়ে গেল, কিন্তু আলটিমেটলি যে ক্ষতিটা হয়ে যাবে সেটা হইল অনেক কিছু আছে যে ইনস্ট্যান্ট মানে হাওয়া দিলেন আগুন বাড়তে থাকলো, একটা পর্যায়ে এত গুণ বেড়ে যেতে পারে যে জিনিসটা সাফার করতে হইতে পারে সবার। সো আজকের কথাটাই বলি, আজকে যে মুহূর্তে আমরা বসছি এই মুহূর্তে একটা মিটিং চলছিল যমুনাতে, 9টার সময় বিএনপিকে ডাকা হয়েছে, জামাতকে ডাকা হয়েছে, এনসিপিকে ডাকা হয়েছে। আই হ্যাভ নো অবজেকশন উইথ দিস। কিন্তু আশরাফ কায়সার ভাই যেটা বললেন, যখনই দেখলাম ওই যে ইসলামী আন্দোলন যারা আছে চরমনাই পীরের ওনাদেরকেও যখন ডাকা হলো, তার মানে এসেনশিয়ালি কি এই গভর্নমেন্ট এটা মনে করে কিনা যে 4 নাম্বার দল হইল এই ইসলামী আন্দোলন অথবা 3 যেটাই হোক না কেন, এবং এইটা করার জন্য রাজনৈতিক কনসেনসাসে আসার জন্য এখনো কিন্তু আরো অনেক জায়গা ছিল। এই সরকার প্রথম থেকে যেটা করেছে রাজনীতি ব্যাপারটাকেই ভিলেনাইজ করার চেষ্টা করেছে। এই জায়গায় আমি ফ্রম ডে ওয়ান তীব্র আপত্তি জানিয়েছি, কারণ খারাপ রাজনীতির বিকল্প কখনোই বিরাজনীতিকরণ না। খারাপ রাজনীতির বিকল্প অবশ্যই ভালো রাজনীতি, কিন্তু আপনি রাজনীতির রাস্তাটাকেই যদি বন্ধ করে দেন আলটিমেটলি যেটা হবে এমন বিরাজনীতিকরণের ভূত চেপে আসবে যে ব্যাপারটা খুবই বাজে একটা রিয়াকশন হবে। এমনকি অনেক অ্যাপলিটিক্যাল মানুষজন অনেক পপুলিস্ট তালে হাওয়া দিতে থাকে। আমি সবসময় একটা কথা বলি, দেখবেন আজকে যখন আমরা বসে আছি ঠিক এই মুহূর্তে 2013 সালে যে শাহবাগের গণজাগরণ মঞ্চ যেটা জেগে উঠেছিল সেটার ইনিশিয়াল উদ্দেশ্য যেটাই থাক, কিন্তু লাস্টের দিকে শেখ হাসিনা যে নিজের পারপাসে কিভাবে ব্যবহার করেছে এই ব্যাপারটা তো খুবই বাজে একটা কালচার ছিল। এবং ওই সময় একটা টাইমে মনে হতো না পপুলিস্ট তালে হাওয়া দিয়ে ইমরান সরকারই ওই টাইমের জন্য বাংলাদেশের সরকার, সব মিডিয়া তাকে ফোকাস করতো যে কি খবর হবে না হবে, প্রত্যেকটা জায়গা থেকেই কাজটা করা হতো। কিন্তু দেখেন ওই হাওয়া দিতে 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 হোয়ার ইজ ইমরান সরকার, কিন্তু ওই টাইমে কিন্তু সারা দেশের মানুষ মনে করতো ওই জায়গায় হাওয়া দেওয়াটাই তালি দেওয়াটাই হইলো দেশপ্রেমের একটা নমুনা। সো অনেক পপুলিস্ট তত্ত্ব আছে এই গভর্নমেন্ট একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে আপনি জানেন জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই সঙ্গে এক ব্যক্তি হতে পারবেন না। এটা সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন এবং তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে, কিন্তু কিছু দল এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওইসব দল ও জোট জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। আপনার ছোট করে আপনার সবকিছুই যদি ঐক্যমত কমিশন থেকে ঠিক করে দেয় তাইলে আসলে ইলেকশনেরও দরকার নাই, পার্লামেন্টেরও দরকার নাই, কোনো কিছু নাই। পার্লামেন্ট কিন্তু একটা সভরেন বডি, তো তাদের হাতে অনেক কিছু করার আছে। যারা জিতে আসবে তারপর ওইটাও তো তাদের পাশ করায় নিতে হবে। আমরা কেন সবসময় মনে করি যে যারাই আসবে এরপর থেকে মানে শেখ হাসিনার খাইসলত নিয়েই আসবে, আমরা কিন্তু এটা অ্যাজ অফ মানে মনেই করছি যে ওই জায়গায় যাওয়া মানে সবাই শেখ হাসিনা হয়েই যাবে, তারপরের থেকে আমরা হিসাবটা করা শুরু করি। কিন্তু এটা যদি আমরা না করি, আমরা যদি এটা না করি, যেমন অলরেডি প্রাইম মিনিস্টারের একটা বয়স আমরা ফিক্স করে দিয়েছে 10 বছরের বেশি যাইতে পারবে না, বরং যারা ক্ষমতায় যাওয়ার জন্য পটেনশিয়াল তারা যে একটা শর্তে একমত হয়েছে। আশরাফ কায়সার ভাইয়ের ওই শুরুর কথাটাতে বলি যে এইটাও কিন্তু অনেকে এক্সপেক্ট করে না, কিন্তু তারা একটা জায়গায় চলে আসছে। এখন যদি ওই একটা জায়গায় মেনে নেয় তাহলে আসলে সরকার প্রধান আর দলীয় প্রধান যদি আলাদা নাও হয় ঠিক আছে 5 বছর চলুক, তারপর যদি মনে হয় এক্সপেরিমেন্টাল অনেক কিছুই করা যাইতে পারে, কিন্তু একবারেই সব করতে গিয়ে যে অবস্থা যেটা হচ্ছে এটা থেকে একইভাবে আবার পিআর এর ব্যাপারটা আশরাফ কায়সার একইভাবে আবার পিআর এর ব্যাপারটাও সামনে আসতে পারে কিনা যে বেশিরভাগ দল একমত হয়েছে যে দল এগ্রি করবে না তারা নোট অফ ডিসেন্ট দিতে পারে। আপনি কি ঐক্যমত্য কমিশনের বয়ানটি অনেকটা এরকম
এবং আপনি খেয়াল করে দেখবেন কারা পিআর চাচ্ছে। আমরা জামাত ইসলামীকে দেখছি, এনসিপিকে দেখছি, এবং সোহরাওয়ার্দী উদ্যানে সেদিন জামাত বলেছে, ইসলামী আন্দোলনকেও দেখছি। সোহরাওয়ার্দী উদ্যানে জামাত বলেছে যে পিআর হচ্ছে ইনসাফ, ইসলাম এটিই চায়। নতুন ফর্মুলা কিন্তু এটা। আপনি দেখুন, আমাদের দেশের লোক এখনো বাটন চেপে ইভিএম ইউজ করতে পারেনি। তার কাছে পিআর ব্যাখ্যা করতে আপনার অন্তত 10 বছর 20 বছর সময় লাগবে। কোনো একদিন আমরা সেই জায়গায় যেতেও পারি, কিন্তু 17 বছর পরে হওয়া প্রথম ভোটটি পিআরে হতে হবে, এটি একটি অদ্ভুত দাবি। এই দাবির পেছনে লন্ডন বৈঠকের পরে এই দাবিটা সামনে আসতে দেখলাম। এই দাবিগুলোর পেছনে লন্ডন বৈঠকের কোনো যোগ আছে কিনা? না, এই দাবির পেছনে দুটি মতলব আছে। একটি হচ্ছে লন্ডন বৈঠককে এরা পছন্দ করেনি, প্রকাশ্যে বলেছে। দ্বিতীয় হচ্ছে যে এইসব ইস্যুকে পুঁজি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়া যায় কিনা। তৃতীয় হচ্ছে নির্বাচনটিকে